আসসালামু আলাইকুম। এখন আলোচনা করছি টম জোন্সের দ্বিতীয় পার্ট নিয়ে। প্রথম পার্টটা আগের ভিডিওতে দেওয়া হয়েছে। দ্বিতীয় পার্টে ব্ল্যাক জর্জের পরিবারের প্রতি টমের বিশ্বস্ততা এখান থেকে শুরু করছি। টম জোন্স লিখেছেন হেনরি ফিল্ডিং। টম জোন্সের দ্বিতীয় পার্টে টম বহুবার ব্ল্যাক জর্জের পরিবারকে সাহায্য করে। সে সর্বদা দয়ালু এবং জীবন উদারতার পরিচয় দেয়। ব্ল্যাক জর্জের পরিবারের প্রতি টমের বিশ্বস্ততা কেমন, এটাই এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে ব্ল্যাক জর্জ অলর্দির গেমকিপার বা খেলার রক্ষক ছিল। একদিন ব্ল্যাক জর্জ তার দরিদ্র পরিবারকে খাওয়ানোর জন্য পশু শিকার করতে গিয়ে ধরা পড়ে। এতে টম নিজেকে দোষী সাব্যস্ত করে ফলে তাকে প্রচণ্ড শাস্তি দেওয়া হয়, কিন্তু সে ব্ল্যাক জর্জকে ফাঁসাতে রাজি হয় না। পরবর্তীতে ব্ল্যাক জর্জ চাকরি হারায় এবং তার পরিবার চরম দারিদ্র্যের শিকার হয়। টম তাদের কষ্ট দেখে সত্যিই অনেক মর্মাহত হয়। সে গোপনে নিজের ঘোড়া এবং নিজের বাইবেল পর্যন্ত বিক্রি করে টাকা জোগাড় করে। সেই অর্থ দিয়ে টম খাবার এবং প্রয়োজনীয় জিনিস কিনে ব্ল্যাক জর্জ এর অনাহারে থাকা পরিবারকে পাঠায়। সে নিজেও মাঝে মাঝে তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেয় এবং কখনো খাবার বা উপহার নিয়ে যায়। ব্ল্যাক জর্জ যখন অলর্দির চাকরি হারায়, টম তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অলর্দিকে অনুরোধ করে। সে জর্জ চাকরিতে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ব্লিফিলের মিথ্যা অভিযোগ সবকিছু নষ্ট করে দেয়। পরবর্তীতে টম আবার চেষ্টা করে। সে ব্ল্যাক জর্জকে গেমকিপার হিসেবে নিয়োগ দিতে স্কয়ার ওয়েস্টার্নের কাছে অনুরোধ করে। এটি প্রমাণ করে যে টম প্রয়োজনে সর্বদা বন্ধুদের পাশে দাঁড়াতে প্রস্তুত। নিজের জীবনের নানা পাপ সমস্যার মধ্যেও টম সর্বদা ব্ল্যাক জর্জের পরিবারকে অগ্রাধিকার দেয়, নিজের স্বাচ্ছন্দ্য বিসর্জন দেয় এবং বিশ্বস্ততা বজায় রাখে। কিন্তু এত সব সত্ত্বেও ব্ল্যাক জর্জ পরে একটি হারানো ব্যাংকনোট নিজের কাছে রেখে দিয়ে টমকে প্রতারিত করে। টম তাও ক্ষমা করে দেয়, যা ক্ষমাশীল প্রকৃতিকে তুলে ধরে। এই ঘটনার মাধ্যমে ফিল্ডিং দেখিয়েছেন যে নিয়ম কানুন মানার মধ্যে নয়, বরং টমের সদয় এবং মানবিক কাজের মাধ্যমেই তার প্রকৃত নৈতিকতা প্রকাশ পায়। ব্ল্যাক জর্জের পরিবারের প্রতি টমের উদারতা তাকে উপন্যাসের স্বার্থপর এবং লোভী চরিত্রদের থেকে পৃথক করে তোলে। এরপর আলোচনা করছি সোফিয়ার পলায়ন এবং টমের ভুল বোঝাবুঝি নিয়ে। এদিকে সোফিয়া এর বাবা এবং স্কয়ার ওয়েস্টার্ন সিদ্ধান্ত নেন যে তিনি তার মেয়ে সোফিয়াকে ব্লিফিল এর সঙ্গে বিয়ে দেবেন। আসলে সোফিয়ার সাথেই সর্বশেষে টমের বিয়ে হয়। এখন কথা হচ্ছে ব্লিফিলের সঙ্গে বিয়ে দেবেন যাতে তাদের জমিজমা একত্রিত হয়, কিন্তু সোফিয়া তাতে রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখা হয়। মিসেস ওয়েস্টার্ন পারিবারিক মর্যাদার কথা ভেবে এই বিয়েকে সমর্থন করেন। অবশেষে সোফিয়া গৃহ ত্যাগ করেন এবং তার দাসী অনারকে সঙ্গে নিয়ে লন্ডনে রওনা দেয়। লন্ডনে গিয়ে সে তার চাচাতো বোন মিসেস ফিটজপ্যাট্রিকের সঙ্গে দেখা করে। FITZPATRICK এর সঙ্গে দেখা করে। এরপর সে ধনী এবং ধূর্ত প্রকৃতির লেডি ব্যালেস্টনের সঙ্গে পরিচিত হয়। লেডি ব্যালেস্টন পরবর্তীতে সোফিয়ার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং লেডি ব্যালেস্টন এবং মিসেস ওয়েস্টার্ন মিলে সোফিয়াকে লর্ড ফ্যালামার এর সঙ্গে বিয়েতে রাজি করাতে চাপ দেন। এই লর্ড ফ্যালামারের বানানটা হচ্ছে LORD FELLAMAR, লর্ড ফ্যালামার। যদিও সোফিয়া তার সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হয়, তবে সে তার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। এদিকে টম মর্মাহত হয়ে সোফিয়াকে চিঠি
লেখে, কিন্তু তা আরও বিভ্রান্তি সৃষ্টি করে। লেডি ব্যালেস্টন সোফিয়াকে টমের পুরনো একটি চিঠিতে দেখায় এবং সেখানে টম সোফিয়াকে নয়, বরং লেডি ব্যালেস্টনকেই প্রস্তাব দিয়েছিল। এতে সোফিয়া ভাবে যে সে প্রতারিত হয়েছে, তাই সে টমের থেকে দূরে সরে যেতে থাকে। এরপর আলোচনা করা হচ্ছে কারাবাস, ষড়যন্ত্র এবং পারিবারিক দ্বন্দ্ব এটা নিয়ে। এখানে স্কয়ার ওয়েস্টার্ন অবশেষে সোফিয়াকে খুঁজে পান এবং তাকে লন্ডনের এক বাসায় আটকে রাখেন। তিনি পুনরায় দাবি জানান যে সোফিয়ার বিয়ে ব্লিফিল এর সঙ্গেই হতে হবে, কিন্তু সোফিয়া তা প্রত্যাখ্যান করে। লর্ড ফ্যালামার ওয়েস্টার্নের রুক্ষ আচরণের জন্য তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান জানায়। যদিও দ্বন্দ্বযুদ্ধে ওয়েস্টার্নদের কোনো ক্ষতি হয় না, তবুও সোফিয়া ভীত হয়ে পড়ে এবং আবারও তার বাবার অনুমতি ছাড়াই বিয়েতে অসম্মতি জানায়। তাকে একটি কক্ষে আবারও আবদ্ধ করা হয়। টম গোপনে ব্ল্যাক জিওর্জের মাধ্যমে সোফিয়াকে একটি চিঠি পাঠায়। চিঠি পাঠানোর পর তা সোফিয়ার প্রতি তার ভালোবাসা এবং যত্নশীলতার প্রমাণ দেয়। শেষ পর্যন্ত মিসেস ওয়েস্টার্ন সোফিয়ার নিয়ন্ত্রণ দাবি করে আর ওয়েস্টার্ন তার হাতে চাবি তুলে দেন এবং সোফিয়া এরপর টমকে একটি চিঠি লেখে, তাকে ধন্যবাদ জানায়, তবে টমকে আর চিঠি না লেখার অনুরোধ করে। এতে টম গভীরভাবে আহত হয়। কিছুদিন পর সে নাট্যশালায় যায় এবং নাটক শেষে মিসেস ফিটজপ্যাট্রিক তাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। এ পর্যন্তই এই পার্টটা শেষ। এরপর টমের গ্রেফতার এবং সোফিয়ার কোমল নীরবতা, এই পার্টটা শুরু হয়। এখানে আলোচনা করা হয়েছে যে লেডি ব্যালেস্টন লর্ড ফ্যালামার এর সঙ্গে মিলে টমকে নৌবাহিনীতে পাঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করে। সে এবার টমের পুরনো যেই পত্রটি, প্রেমপত্র, সেটা মিস্টার ওয়েস্টার্নকে দেখায়। এদিকে টম মিসেস ফিটজপ্যাট্রিকের সঙ্গে দেখা করে। সে টমকে পরামর্শ দেয় যে সে যেন কৌশলে মিসেস ওয়েস্টার্নের সমর্থন আদায় করে, কিন্তু টম এতে রাজি হয় না। কথাবার্তা শেষ করে টম যখন মিসেস ফিটজপ্যাট্রিক এর বাড়ি থেকে বের হচ্ছে, ঠিক তখনই মিস্টার ফিটজপ্যাট্রিক ফিরে আসে। সে সন্দেহ করে ঈর্ষাবশত টমের উপর আক্রমণ করে। টম আত্মরক্ষায় বাধ্য হয়ে যায় এবং মিস্টার ফিটজপ্যাট্রিক মারাত্মক আহত হয়। টমকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। এখানে সোফিয়া এই ঝগড়ার কথা শুনে আবারও সেই পুরনো চিঠি দেখে। সে প্রচণ্ড কষ্ট পায় এবং টমকে একটি শীতল বার্তা পাঠায়। চিঠিতে সে টমকে আর কখনো তার সাথে যোগাযোগ না করতে বলে এবং টম এখন জেলে এবং সোফিয়া মানসিক দোলাচলে রয়ে যায়। এরপরে বলা হয়েছে বেদনার যেই গভীরতা এবং আশার মলিনতা, এটা সম্পর্কে এখানে টম কারাগারে থেকে অনুশোচনা এবং হতাশায় ডুবে যায়, এটা বলা হয়েছে। এরপর সোফিয়া তখনও মিসেস ওয়েস্টার্নের সঙ্গেই আছে। তিনি আবারও তাকে লর্ড ফ্যালামারকে বিয়ে করার জন্য চাপ দেন, কিন্তু সোফিয়া দৃঢ়ভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ব্লিফিল টমকে দোষী প্রমাণ করতে যায়, তবে মিসেস মিলার টমের পক্ষ নিয়ে তাকে রক্ষা করে। মিস্টার অলওয়ার্দি সব শুনলেও এখনও টমের প্রতি সন্দিহান রয়ে যান এবং মিসেস মিলার টমের পক্ষ থেকে সোফিয়ার কাছে একটি চিঠি পৌঁছে দেয়। প্রথমে সোফিয়া একটি চিঠি নিতে অস্বীকৃতি জানায়, কিন্তু পরে টমের দয়ালু কাজগুলো জানার পর তা পড়ে। তবুও সে দ্বিধাগ্রস্ত থাকে। এদিকে অনেকেই টমের পক্ষে থাকলেও অলওয়ার্দি এখনও তাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে সোফিয়ার উপর চাপ বাড়ে এবং ফ্যালামার আবার সোফিয়াকে প্রস্তাব দেয়, কিন্তু সোফিয়া এবারও শান্তভাবে তা প্রত্যাখ্যান করে। টমের চিঠি কোনো আনন্দ বয়ে আনে না। সোফিয়া এখনও তাকে ক্ষমা করতে পারে না। দুজনেই আলাদা হয়ে ভগ্ন হৃদয়ে দুঃখের মাঝে ডুবে থাকে।
টম তখনও অসহায় অবস্থায় জেলে। তার বিরুদ্ধে মিস্টার ফিটজপ্যাট্রিককে প্রায় হত্যা করার অভিযোগ। সে চরম দুঃখে থাকে এবং বিশ্বাস করে সোফিয়া আর কখনো তাকে ভালোবাসবে না। এমন সময়ে সে অপ্রত্যাশিতভাবে মিসেস ওয়েটার্স এর সাক্ষাৎ পায়। সে পূর্বে আপটনের তার সঙ্গে দেখা করেছিল। সে তাকে জানায় মিস্টার ফিটজপ্যাট্রিক মারা যায়নি। এই খবরে টম কিছুটা স্বস্তি পায়। তবুও তার আশঙ্কা থেকে যায়, কারণ মানুষ বলাবলি করছে যে সেই প্রথমে দ্বন্দ্ব শুরু করেছিল। এই সময়ে সোফিয়া রাগান্বিত আর টম সম্পূর্ণ নিরাশ। এরপর আলোচনা করছি চমকপ্রদ সত্য এবং নাটকীয় মোড়। এখানে নাটকীয় একটা মোড় ঘটে। এটা গল্পের শেষ অংশ শুরু করে। টম তখনও জেলে। সে এক ভয়াবহ খবর শোনে। প্যাট্রিস তাকে জানায় মিসেস ওয়েটার সম্পর্কে এক ভয়ঙ্কর সন্দেহ দেখা দিয়েছে। সেই সম্ভবত টমের নিজের মা। টম অতিরিক্ত আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রায় পাগল হয়ে যায়। প্যাট্রিস তাকে প্রতিশ্রুতি দেয় যে সে পুরো সত্য ঘটনা উদ্ঘাটন করবে। শীঘ্রই টম মিসেস ওয়েটার্সের কাছ থেকে একটি চিঠি পায়। চিঠিতে সে লেখে মিস্টার ফিটজপ্যাট্রিক ভালো আছে এবং টমের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না। সে আরও ইঙ্গিত দেয় যে টমের অতীত নিয়ে তার কাছে আরও কিছু সত্য তথ্য রয়েছে। কিছুদিন পর ব্ল্যাক জিওর্জ টমের সঙ্গে দেখা করতে আসে। সে খুশির খবর নিয়ে আসে। সে বলে সোফিয়া এখন মুক্ত। তার খালা এবং বাবার মধ্যে মারাত্মক ঝগড়া হয়েছে। এখন আর সোফিয়াকে আটকে রাখা হচ্ছে না। টম এই খবরে কিছুটা আশার আলো দেখতে পায়। এরপর ঘটে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মিসেস ওয়েটার্স মিস্টার অলর্দির সঙ্গে দেখা করতে যায়। সে তাকে টমের জন্ম সম্পর্কে সত্য জানায়। সে বলে টম তার সন্তান নয়, এমনকি পার্টিজেরও নয়। টম হলো মিস্টার অলর্দি এর বোন ব্রিডগেট এর সন্তান। সামার নামের এক ব্যক্তি শিশুটির পিতা। বহু বছর আগে ব্রিডগেট গোপনে টমকে জন্ম দেয় এবং মিসেস ওয়েটার্স সেই শিশুটিকে অলর্দি এর বিছানায় রেখে দিতে সাহায্য করে। ব্রিডগেট আশা করেছিল তার ভাই অলর্দি দয়া করে শিশুটিকে লালন পালন করবেন। মিস্টার অলর্দি এই খবর শুনে স্তম্ভিত হয়। এরপর আরও এক করুণ সত্য প্রকাশিত হয়। তিনি জানতে পারেন তার ভাগ্নে ব্লিফিল ব্রিডগেট এর একটি চিঠিটি লুকিয়ে রেখেছিল, যেখানে টমের প্রকৃত জন্ম পরিচয় লেখা ছিল। ব্লিফিল টমকে নৌবাহিনীতে পাঠানোর চেষ্টা করেছিল, গোপনে বহু সমস্যার সৃষ্টি করেছিল। মিস্টার অলর্দি অত্যন্ত মর্মাহত হয় এবং ব্লিফিলকে সম্পূর্ণভাবে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। পুনর্মিলন এবং সুখী সমাপ্তি। এদিকে সোফিয়ার আর অবস্থাও উন্নতি হয়। মিস্টার অলর্দি তার সঙ্গে সাক্ষাৎ করেন। স্নেহভরে সোফিয়াকে বলেন তাকে আর ব্লিফিলকে বিয়ে করতে হবে না। তিনি আরও জানান যে টমি তার ভাগ্নে এবং বৈধ উত্তরাধিকারী। সোফিয়া বিস্মিত হলেও সে নীরব থাকে। সে বলে সে এখনও টমকে বিয়ে করতে পারবে না, কারণ টমকে আগে তার বিশ্বাস অর্জন করতে হবে। এরপর টমের জন্য আরও সুখবর আসে যে মিস্টার ফিটজপ্যাট্রিক সুস্থ হয়ে ওঠে এবং বলে যে টম দ্বন্দ্ব শুরু করেনি। আরও দুইজন অভিজাত ব্যক্তি টমের পক্ষে সাক্ষ্য দেয়। ফলে টমকে জেল থেকে মুক্ত করা হয় এবং মিস্টার অলর্দি এর সঙ্গে দেখা করেন, তাকে জড়িয়ে ধরেন, ক্ষমা করেন এবং পরিবারের সঙ্গে সদস্য হিসেবে তাকে গ্রহণ করেন। টম আনন্দিত হয় এবং প্রতিজ্ঞা করে যে সে এখন থেকে আরও ভালো জীবনযাপন করবে। পরে টম এবং সোফিয়া আবার একত্রিত হয় এবং টম গভীর অনুরোধে তার কাছে ক্ষমা চায়। সোফিয়া তখনই তাকে ক্ষমা করে না, বরং বলে টমকে সময় নিয়ে তার প্রেম সেটা প্রমাণ করতে হবে। টম প্রতিজ্ঞা করে যে সে সর্বদা বিশ্বস্ত ও সৎ থাকবে।
সোফিয়া বুঝতে পারে যে টম সত্যিই বদলে গেছে। কিছুদিন পর সে টমকে বিয়ে করতে রাজি হয়। স্কয়ার ওয়েস্টার্ন এই সুখবর শুনে আনন্দিত হয়। তিনি জানতে পারেন টম ভাগ্যবান হয়ে উঠেছে এবং চরিত্রগতভাবেও পরিবর্তন হয়েছে। তিনি খুশি মনে টমের সোফিয়ার বিয়েতে সম্মতি দেন। মিস্টার অলর্দি এই বিয়েকে আনন্দ সহকারে আশীর্বাদ করেন এবং টম ও সোফিয়া নতুন জীবনে প্রবেশ করে, যা সুখে ভরে ওঠে। স্কয়ার ওয়েস্টার্ন তার জমির একটি অংশ টমকে দেন। মিস্টার অলর্দি আগের মতোই সদয় এবং উদার থাকেন। পার্টিজ টমকে ভালোবাসায় বড় করে তোলার পুরস্কার পান। মিসেস মিলার এবং তার পরিবারও সুখ খুঁজে পান। এমনকি শান্তিপূর্ণভাবে ব্লিফিলকে দূরে পাঠানো হয়। সে যাতে শান্তিতে জীবনযাপন করতে পারে সেজন্য তাকে বার্ষিক সামান্য ভাতা দেয়া হয়। টম এবং সোফিয়া একসঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটায় এবং তাদের সন্তান হয়। তারা একে অপরের প্রতি বিশ্বস্ত থাকে এবং তাদের মধ্যে সৌন্দর্য, ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ তাদের ঘর পূর্ণ হয়ে ওঠে সৌহার্দ্যে, এবং তারা অন্যদের সাথে সাহায্য করে এবং সততা ও মহত্ব ধরে রাখে। উপন্যাসটি এই প্রীতিময় বিদায় বার্তার মাধ্যমে শেষ হয়। এখানে বর্ণনাকারী পাঠকদের এই যাত্রার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। এভাবেই এক অজানা শিশুর আশীর্বাদ সহকারে এই উপন্যাসটি শেষ হয়। এখানে এই উপন্যাসের কিছু মূল থিম রয়েছে। একটি হচ্ছে লাভ অ্যান্ড লয়ালিটি, ভালোবাসা এবং নিষ্ঠা। এখানে ভার্চুস ভিএস হিপোক্রেসি অর্থাৎ গুপ্ত বনাম ভণ্ডামি, ভার্চু অর্থ গুপ্ত এবং হিপোক্রেসি অর্থ ভণ্ডামি, এটা প্রকাশ পায়। এখানে আর একটা থিমস রয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল ক্লাস অ্যান্ড আইডেন্টিটি। সোশ্যাল ক্লাস অ্যান্ড আইডেন্টিটি বলতে সমাজে স্তরবাদ এবং তার পরিচয়, এটা এখানে প্রকাশ পায়। ন্যায় এবং ক্ষমাশীলতা অর্থাৎ জাস্টিস অ্যান্ড ফরগিভনেস, এটা এই উপন্যাসের থিম হিসেবে বিবেচনা করা হয়। আরেকটি হচ্ছে সমাজের দুর্নীতি অর্থাৎ করাপশন অফ সোসাইটিও এইখানে থিমসে দেখা যায়। ফ্যাট অ্যান্ড আইডেন্টিটি রিভিল্ড অর্থাৎ ভাগ্য এবং পরিচয়ের উন্মোচন, এটাও কিন্তু এই উপন্যাসের থিম হিসেবে বিবেচনা করা হয়। এই উপন্যাসে কিছু আইরনি, স্যাটায়ার, মেটাফোর, সিমিলি, স্যাটার অর্থাৎ আইরনি বৈপরীত্য রয়েছে। স্যাটার মানে ব্যঙ্গ করা হয়েছে এখানে। মেটাফোর অর্থাৎ এই উপন্যাসে মেটাফোর অর্থাৎ রূপক রয়েছে। সিমিলি মানে উপমা, এখানে উপমাও খুঁজে পাওয়া যায় এবং সিম্বল, এই উপন্যাসের সিম্বলও রয়েছে, অর্থাৎ এই ফিগার্স অফ স্পিচগুলো এই উপন্যাসে উপলব্ধি করা যায়। সো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে ফিল্ডিং পুরো উপন্যাস জুড়ে আইরনি ব্যবহার করেছেন। টম সৎ ও দয়ালু হলেও শাস্তি পায়। ব্লিফিল খারাপ হলেও সমাজ তাকে প্রশংসা করে। নাইবান অলর্দি ও টমকে ভুলভাবে তাড়িয়ে দেন। ধনীরা অনেক সময় অনৈতিক আচরণ করে। বাহ্যিক রূপ এবং আসল সত্যের এই পার্থক্যই হচ্ছে এখানে বৈপরীত্য বা আইরনি হিসেবে প্রকাশ পায়। এরপর ফিল্ডিং সমাজ শ্রেণী বিভেদ ও মিথ্যানীতিকে ব্যঙ্গ করেছেন। তিনি ব্লিফিল ও লেডি ব্লেস্টনের ভণ্ডামি তুলে ধরেন। লোভী আইনজীবী এবং অহংকারী অভিজাতদেরকেও ব্যঙ্গ করা হয় এখানে। এই জন্য এখানে স্যাটারকে ফিগার অফ স্পিচ বলে ধরে নেওয়া হয়েছে। তিনি দেখেন যে কীভাবে লোক দেখানো আচরণ সমাজে গুরুত্ব পায়। হাস্যরসের মাধ্যমে তিনি সমাজের দুর্নীতিকে আঘাত করে। এরপরে ফিগার্স অফ স্পিচ হিসেবে মেটাফরটা নেওয়া হয়েছে। মেটাফর মানে রূপক। এখানে টম ইজ কল্ড এ ফাউন্ডিং এ মেটাফর ফর দি লস্ট অফ ক্যাস্ট অফ চাইল্ড অফ সোসাইটি। টমকে ফাউন্ডলিং বলা হয়েছে। এটি একটি রূপক, সমাজ থেকে ছিটকে পড়া সন্তানের প্রতীক এটি। তার অজানা জন্ম এবং উপেক্ষার ইঙ্গিত দেয়।
গুণ শব্দটিও রূপক অর্থে ব্যবহৃত হয়েছে এখানে। এটি জন্মগত নয় বরং কর্মে প্রকাশ পায়। এরপরে সিমিলি বলা হয়েছে। এখানে ফিল্ডিং অনেক সময় হাস্যকর বা বর্ণনার জন্য উপমা ব্যবহার করেছেন। যেমন পাট্রিককে বলা হয়েছে খরগোশের মতো সে দৌড়ায়, এবং টমের উদারতাকে তুলনা করা হয়েছে একটি প্রবাহমান ঝর্ণার সঙ্গে। এসব তুলনায় জীবন্ততা এবং আবেগ ফুটে ওঠে। এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভালো করে মনে রাখা লাগবে। সেটা হচ্ছে যেমন পার্ট্রিজ, এটা তাকে খরগোশের মতো বলা হয়েছে সে খরগোশের মতো দৌড়ায়, এবং টমকে বলা হয়েছে তার উদারতা হচ্ছে প্রবাহমান ঝর্ণার মতো। এখানে সিমিলিটা খুব ভালোভাবে প্রকাশ পায়। এবং প্রতীকে সিম্বল, এখানে বলা হয়েছে টমের যাত্রা জীবনের সংগ্রামের প্রতীক। তার চরিত্রের বিকাশ পাপ থেকে প্রজ্ঞার দিকে যাত্রা বোঝায়। সোফিয়া নৈতিকতা এবং সত্যিকারের প্রেমের প্রতীক। ব্লিফিল ভণ্ড নীতির প্রতিনিধিত্ব করে, এবং লন্ডন দুর্নীতি এবং প্রলোভনের প্রতিনিধিত্ব করে। এগুলো কিন্তু এখানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই উপন্যাসে এই প্রতীকগুলো, এই ফিগার্স অফ স্পিচগুলো কিন্তু দেখা যায়। অর্থাৎ এখানে আর একবার রিপিট করছি, সেটা হচ্ছে টমের যাত্রা জীবনের লাইফ ট্রেইলস, অর্থাৎ জীবন সংগ্রাম, এটার প্রতীক। সো ফ্রেন্ডস, টম জোন্স গল্পটি এখানেই সমাপ্ত করা হলো। গল্পটি কেমন বুঝেছেন এবং কেমন লাগছে এটা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং গল্পটি সাবস্ক্রাইব করে দিন এবং গল্পটি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে টম জোন্সের কাহিনী সম্পর্কে থার্ড ইয়ার এক্সামের জন্য জানতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।